হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আশা করি তোমরা গ্রুপ 17-এর লেকচার নাম্বার 1টা করে ফেলেছো। আজ নিয়ে এলাম লেকচার নাম্বার 2, বুক রিড স্ট্র্যাটেজি বলতে পারো। আমরা কিভাবে বই পড়তে হয় সেটা আজকে শিখব। ইনঅর্গ্যানিকের ব্লক কেমিস্ট্রির নিয়ম হচ্ছে বই রিডিং পড়া। সেটা কোন কোন জায়গা বাদ দিতে হবে, কোন কোন জায়গা পড়তে হবে, সেই জিনিসটাই আজ আমি নিয়ে এসেছি। আমি যে বইটা ব্যবহার করছি সেই বইটার নাম হচ্ছে ছায়া। আমি লিখেই দিলাম, কোনো প্রকাশনের অ্যাড করছি না, যেটা সবাই পড়ে সেটা আমি লিখেছি ছায়া। বেশিরভাগ ছাত্রছাত্রী ছায়াই পড়ে। তাই বেশি না কথা বাড়িয়ে শুরু করছি লেকচার। আমাদের আগের লেকচারটা হোয়াইট বোর্ডে হয়েছিল, তাই আজকের আমি ছবি যেহেতু নিয়ে আসতে হবে, আমি ডিজিটাল বোর্ডে ক্লাসটা নিয়ে নিলাম। তো দেখ, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। দেখি না, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, এমপিটি, মডার্ন পিরিয়ডিক টেবিল। ক্লিয়ার? 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5 করে 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 যৌগগুলো সব সাজানো আছে। ক্লিয়ার? এমপিটি, মডার্ন পিরিয়ডিক টেবিল। তার মধ্যে এই যে এটা চৌকো বক্স করা আছে, যেটা বোল্ড করা আছে, হ্যাঁ, যেটা বোল্ড করা আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই অবধি আমাদের দরকার মেন। তাছাড়া অ্যাস্টাটিন, আর যেটা দেখবো সেটা হচ্ছে টিএস। এটার নাম দরকার, এই দুটো দরকার নেই, আমাদের লাগে না সচরাচর। এই আমাদের 4টে লাগে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 17 এলিমেন্টস। তো এই গ্রুপ 17 এলিমেন্টস কি করে, আমি লেকচারটাকে ছোট করার চেষ্টা করছি। আমাদের মেন এগুলো নিয়ে আলোচনা। আমরা কাল এই সংজাত যৌগগুলো আমরা দেখে নিয়েছি, ClF3, BrF, ClF3, BrF5, IF7, 5টা যৌগ আমরা দিয়েছি। তো আমি যেহেতু নিয়ে এলাম বোর্ডে ক্লাস, সেহেতু আমি এগুলোও নিয়ে এলাম। এলিমেন্টগুলো কী কী না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আমাদের এটা লাগে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাটমিক নাম্বার হচ্ছে এর 9, 17, ব্রোমিন 35, আয়োডিন 53। প্রত্যেকটা অণুর কাঠামো আমরা যদি তার আগের যে কোনো নিষ্ক্রিয় মৌলের গঠন অনুযায়ী লিখি, তাহলে এটার আগের যে মানে ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, তার সাথে এটা। তার আগেরটা যদি আমরা দিই নিয়নের, তার আগে দিলে আর্গনের, তার আগে দিলে ক্রিপ্টনের, সবটা আমরা পেয়ে যাব। আর বাকিটা তোমাদের রেডি করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আমি মুছে দিলাম সবটা। আচ্ছা, চলে যাবো আমরা ছায়ার বইয়ে 7.26 অংশে, গ্রুপ 17 মৌলসমূহের রাসায়নিক ধর্মসমূহ। নতুন বইয়ে পড়াচ্ছি, আমার বইয়ে দাগ দেওয়া আছে। তো আমি দাগ দিয়েছিলাম বইটা, তোমাদের দেখতেও সুবিধা হবে, তোমরাও দাগ নিয়ে নিতে পারবে। দেখ, গ্রুপের ওপর থেকে নিচে দাগ দেওয়াই আছে। গ্রুপের ওপর থেকে নিচে এদের সক্রিয়তা ক্রমশ হ্রাস পায়। এক সেকেন্ড।
গ্রুপের ওপর থেকে নিচে এদের সক্রিয়তা হ্রাস পায়। এদের সক্রিয়তা হ্রাসের ক্রমটা হলো F2 ClF2 Br2 F2 Cl2 Br2 এবং I2 ClF2 আমার ভুল বলা হয়ে গেল একটু। F2 Cl2 Br2 I2 কি বললাম, F2 পরে আসছে Cl2 Br2 এবং I2, এগুলো তোকে এইগুলোই পড়তে হবে, আর কিছু পড়তে হবে না। গ্রুপের ওপর থেকে নিচে সক্রিয়তা হ্রাস পাচ্ছে, সক্রিয়তা হ্রাসের ক্রম হচ্ছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। দেখ এটা আমরা এবার পড়ে নেব। ছোট আকার এবং অধিক নিউক্লিয় চার্জের জন্য হ্যালোজেন পরিবারের সদস্যগুলির আয়নায়ন এনথ্যালপি, আমরা কি পড়ছি না আয়নায়ন এনথ্যালপি পড়ছি। আয়নায়ন এনথ্যালপি অক্সিজেন পরিবার সংশ্লিষ্ট মৌলগুলি অপেক্ষা বেশি। কি বলতে চাইল, ছোট আকার এবং অধিক নিউক্লিয় চার্জের জন্য, নিউক্লিয় চার্জটা অধিক কিন্তু আকারটা ছোট, এই জন্য হ্যালোজেন পরিবারের সদস্যগুলো আয়নায়ন এনথ্যালপি অক্সিজেন পরিবারের সংশ্লিষ্ট মৌলগুলি অপেক্ষা বেশি। ক্লিয়ার? প্রকৃতপক্ষে হ্যালোজেনগুলির আয়নায়ন এনথ্যালপির প্রতি পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলির ঠিক পরেই গ্রুপের ওপর থেকে নিচে আয়নায়ন এনথ্যালপি ক্রমশ হ্রাস পায়, কারণ পারমাণবিক আকার ক্রমশ বৃদ্ধি পায়। আর করার দরকার নেই, এটা করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই এগুলো, ঠিক আছে? তাহলে কি বললাম, ছোট আকার অধিক নিউক্লিয় চার্জের জন্য হ্যালোজেন পরিবারের সদস্যগুলোর আয়োনাইজেশন এনথ্যালপিটা অক্সিজেন পরিবারের সংশ্লিষ্ট মৌলগুলি অপেক্ষা বেশি। প্রকৃতপক্ষে হ্যালোজেনগুলির আয়নায়ন এনথ্যালপির প্রতি পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলির ঠিক পরেই, তাই তো হ্যালোজেনগুলো তো নিষ্ক্রিয় গ্যাসের পরেই, তাই তো আমরা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো দিয়ে তাকে লিখতে পারছি না। তাই গ্রুপের ওপর থেকে নিচে আয়নায়ন এনথ্যালপি ক্রমশ হ্রাস পায়, যেটা মেন ইম্পর্টেন্ট, উপর থেকে নিচে আয়নায়ন এনথ্যালপি হ্রাস পায়। এরপর ইলেকট্রন গেইন এনথ্যালপি, মানে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এনথ্যালপি মিন্স একটা শক্তি, সেটাই বোঝাতে চাইছি। দেখ, গ্রুপের ওপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ক্রমশ কম ঋণাত্মক হতে থাকে, ক্রমশ কম ঋণাত্মক হতে থাকে, মানে ধনাত্মক হতে থাকে প্লাস ধনাত্মক হতে থাকে, কম ঋণাত্মক হতে থাকে। গ্রুপের ওপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ক্রমশ কম ঋণাত্মক হতে থাকে, মানে পুরোপুরি ধনাত্মক যে সেটাও বলছে না, কম ঋণাত্মক হয়, মানে ঋণাত্মক হয়, খুব কম ঋণাত্মক হয়, ঠিক আছে? ব্যাখ্যা আমরা পড়ব না। তড়িৎ ঋণাত্মকতা ভেরি 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 ইম্পর্টেন্ট। বহুবার পরীক্ষা এসেছে সংক্রান্ত প্রশ্ন। ক্ষুদ্র আকার এবং উচ্চ নিউক্লিয় চার্জের জন্য প্রতিটি হ্যালোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা তার পর্যায়ে সর্বোচ্চ। অতটা গুরুত্বপূর্ণ না এইটা। গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং ফলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। বোঝা গেছে? উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পেলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। তাহলে আকার ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু তড়িৎ ঋণাত্মকতা। কারণ আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে, আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে।
আকার কমার কোনো প্রশ্ন নেই। নিচ থেকে উপর দিকে উঠলে আকার কমে, সেক্ষেত্রে তো ঋণাত্মকতা বাড়বে, কিন্তু উপর থেকে নিচে আমরা জানি আকার বাড়ে, তাই তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাবে। আশা করি এই কথাটা তখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটাও বহুবার পরীক্ষায় এসেছে। ইভেন অনেক ছাত্রছাত্রী, যেটা আগের বছর 11 দিয়েছে, এবছরের গল্প আমি জানি না, আগের বছর যারা 11 দিয়েছে অনেক স্কুলের মানে ফাইনাল এক্সাম 11-এর এই প্রশ্নটি ছিল। ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম ঋণাত্মক কারণ, বা ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম ব্যাখ্যা করো। এটা HS 2015-তেও এসেছিল। এই প্রশ্নটা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং এর কনসেপ্ট জেনে রাখা খুব প্রয়োজন। কি বলেছে দেখ, ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম ঋণাত্মক। এর কারণ ফ্লুরিন পরমাণুর আকার ছোট এবং অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট। ফ্লুরিন পরমাণুর আকার ছোট, অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট। 2p অরবিটালে ইলেকট্রন বিকর্ষণের মান ক্লোরিন পরমাণুর আকারে বড় এবং কম ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট 3p অরবিটালে ইলেকট্রন বিকর্ষণ অপেক্ষা বেশি। ফলে আগত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণুর কেন্দ্রক অপেক্ষা ফ্লুরিন পরমাণুর কেন্দ্রক দ্বারা কম আকর্ষিত হয়। সুতরাং হ্যালোজেনগুলির ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্রম ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। তোরা বিশ্বাস করবি না, দাঁড়া, তোরা বললাম তোরা বিশ্বাস করবি না, এই প্রশ্নটা মানে MCQ হিসেবে এতবার এসেছে, যেটা বক্স করলাম, WBCHI, নিট, JEE মেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে। JEE মেন বলা ভুল, WBCHI এবং নিটে এসেছে। JEE মেনের প্রশ্ন আমি দেখিনি। WBCHI, JEE মেন, WBCHI, নিট, এই দুটোতে MCQ একবারও হলেও এসেছে। লিখে দিচ্ছে এর সঠিক ক্রম। আমি প্রশ্ন আনবো, অবশ্যই সেসব প্রশ্ন আনবো লাস্ট লেকচারে। আমরা বোর্ডের UIQ করবো, সেদিন আমরা আনবো। তো কি বলেছে, ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ক্লোরিন অপেক্ষা কম ঋণাত্মক। এর কারণ ফ্লুরিন পরমাণুর আকার ছোট এবং অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট। আকারটা যত ছোট হবে তত তো তার ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। মনে কর 1 গ্লাস চিনির জল আছে, 1 গ্লাস চিনির জল, তার মানে 1 গ্লাস জলে 4 চামচ চিনি আছে, আর 1 ml বা তোর ধর ছোট একটুখানি 1 চামচ জলে মনে কর 4 চামচ চিনি আছে। ভুলবে না জানি, কিন্তু মনে কর আছে। তাহলে আমায় বলতো কার কারত্বটা বেশি হবে? ছোটটাই। সেটাই বলেছে, আকারে যার ছোট, যে ছোট ফ্লুরিন পরমাণুর আকারে ছোট, এর কারণ ফ্লুরিন পরমাণুর আকারে ছোট এবং অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট 2p অরবিটালে ইলেকট্রন বিকর্ষণের মানটা, 2p অরবিটালে ইলেকট্রন বিকর্ষণের যে মান, সেটা এই বড় মানে ক্লোরিন পরমাণুর আকারে বড় এবং কম ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট 3p অরবিটালে ইলেকট্রন বিকর্ষণ মান অপেক্ষা বেশি। দুটোর বিকর্ষণের মধ্যে কম্পেয়ার করে পার্থক্যটা করা হচ্ছে। ফলে আগত ইলেকট্রনটা যেটা আসছে, নতুন ইলেকট্রন, সেটা ক্লোরিন পরমাণুর কেন্দ্রক অপেক্ষা ফ্লুরিন পরমাণুর কেন্দ্রক দ্বারা কম আকর্ষিত হবে। সুতরাং হ্যালোজেনগুলির ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্রম ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, এইটুকু করি, 5-এর পয়েন্টটা করি।
ফ্লুরিন ছাড়া অন্য হ্যালোজেন পরমাণুগুলির যোজ্যতা কক্ষে ফাঁকা ডি অরবিটাল থাকে। তাই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরমাণুগুলি উত্তেজিত অবস্থায় তাদের পি এবং এস অরবিটালে ইলেকট্রনগুলি ডি অরবিটালে স্থানান্তরিত করে। পি আর এস এর যে অরবিটালের যে অণুগুলো সেগুলো ডিতে চলে যাচ্ছে। অষ্টকের প্রসারণ ঘটিয়ে তিনটি, পাঁচটি, সাতটি সমযোজী বন্ধন গঠনে সক্ষম হচ্ছে। তাই 3টে বন্ধন, 5টা বন্ধন, 7টা বন্ধন অবধি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কনসেপ্টটা কি এখানে? না, কি বলছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের পি আর এস এ যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে তারা তুলে দিচ্ছে কোথায়? ডি এ। ক্লিয়ার? তাহলে অষ্টকের প্রসারণ হচ্ছে 3, 5, 7 যোজ্যতা দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করছে। 3টে, 5টা, 7টা যোজ্যতা সমযোজী বন্ধন গঠনে সক্ষম হচ্ছে। তোকে প্রশ্ন করতেই পারে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কেন 3, 5, 7 সমযোজী বন্ধন দেখাতে পারে বা গঠনে সক্ষম কেন, বা 3, 5, 7 জানার অবস্থা লক্ষ্য, মানে 3, 5, 7 সমযোজী বন্ধন, 3টি, 5টি, 7টি সমযোজী বন্ধন গঠনে সক্ষম হয় কেন? প্রশ্ন কোনোদিন আসেনি, তাও আমি জানিয়ে রাখলাম, আসতেই পারে। তোর একটু জেনে রেখে দিস, সহজ জিনিস, না জানার কিছু নেই। আমাদের লেকচারে একদম শেষ প্রান্তে আছে, 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেখ, এটা আন্তঃহ্যালোজেন যৌগগুলো সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ আগের দিন যেগুলো আমরা এঁকেছি। কি কি এঁকেছি? ডিং 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 ডিং। ClF, ClF3, BrF, BrF3, IF7, সেটাই আমরা এখানে যৌগের প্রকৃতি। আন্তঃহ্যালোজেন মৌলগুলি তড়িৎ পার্থক্য বেশি না হওয়ায় সমযোজী প্রকৃতির হয়। চৌম্বক ধর্ম, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে আর অষ্টকের প্রসারণ, এই পয়েন্টটা দেখবি। ফ্লুরিনের পক্ষে কেন্দ্রীয় এই পয়েন্টটা তলাটা একটুখানি রিডিং করে রাখবি, এগুলো কোনোদিন আসে না। এগুলো আমি বৈশিষ্ট্যগুলো একটুখানি দেখিয়ে রাখলাম, তোরা যাতে একটু চোখ ভোলাতে পারিস। এই যেমন এটা, আন্তঃহ্যালোজেন যৌগগুলিতে সমস্ত ইলেকট্রনিক যুগ্ম অবস্থা থাকে বলে এরা তিরস্চুম্বকীয় প্রকৃতির হয়। তোকে বলতেই পারে আন্তঃহ্যালোজেন যৌগগুলির কি প্রকৃতির। অপশান দিয়ে দিল ফেরোম্যাগনেটিক, পরাচুম্বকীয়, তিরস্চুম্বকীয়, অয়স্চুম্বকীয় বলে পয়েন্ট দিয়ে দিল। তখন লিখতে হবে তিরস্চুম্বকীয়। এই পয়েন্টগুলো আসতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, বাট ইম্পর্টেন্ট। এই যে ভিএসিপিআর তত্ত্বের ভিত্তিতে আন্তঃহ্যালোজেন যৌগগুলির গঠনাকৃতি। XX3' আমরা আগের দিন পড়েছি তো, ClF3, BrF3, ইয়াস পড়েছি। XX5' মানে পড়েছি না, BrF5 পড়েছি তো, সেই জিনিস। XX7' IF7 পড়িনি, সেই জিনিস। দেখ, ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা কতগুলো? 5টা, 6টা, 7টা। এগুলো করার দরকার নেই, আমি বলবো এগুলো করার দরকার নেই। বন্ধন জোড়ের সংখ্যা এটা করব 3টে, 5টা, 5টা XX বন্ধন, এগুলো ঠিক আছে। 3টে, 5টা, 7টা বন্ধন করে আমরা কেন হচ্ছে আমি বলবো না আজকে, কেন হচ্ছে তোরা সেটা আগের লেকচারে গিয়ে দেখে আসবি। লেকচার নাম্বার 1 পড়তেই হবে, না হলে এটা বুঝতে পারবি না। এটা মনে হবে যেন কি পড়ছি, পড়তেই পারে না কিছু। ওটা যে দেখে অবভিয়াসলি বুঝে যাবি যদি তোরা গঠনটা এঁকে এঁকে প্র্যাকটিস করিস। এই X3তে অর্থাৎ ClF3, BrF3তে কটা X জাস্ট বন্ধন আছে তোরা বুঝে যাবি। মনে কর ClF3, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি তবুও। Cl F F F, তাহলে Cl তো X, F তাহলে X ড্যাশ, ঠিক কিনা?
তাহলে এক্স এক্সের বন্ধন কটা আছে? 1 2 3টে না? তো 3টে এক্স এক্সের বন্ধন, এইখানে 5টা আছে মানে এটা 5টা বন্ধন, 5টা ফ্লুরিনের সাথে বন্ধন করছে মানে 7টা ফ্লুরিনের সাথে বন্ধন করছে 7টা ফ্লুরিন বন্ধন। ভীষণ সহজ, আমি এগুলো পড়ার কোনো দরকার পড়ে না, তাও আমি একবার বলে দিলাম, পড়ে নিবি। ওইদিকে লেকচারটা ইম্পর্টেন্ট যেটা আমি পড়িয়েছি আগের দিন। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, 6 - 5 মানে 1টা এবং 7 - 7 = 0। কী করে বার করলি সেটা আমি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কী করে বার করতে হয় আমরা জানি সঙ্গে সংকরায়ন ব্যবস্থা কী করে বার করতে হয়। H = 1/2 × V + X - C + A। আর একটা আছে লোন পেয়ারের সূত্র। লোন পেয়ারের সূত্র কি আমাকে কমেন্টে লিখিস তো? লোন পেয়ারের যে সূত্রটা ওটা আমাকে কমেন্টে লিখবি। আর আকৃতি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখবি, আমি ওই লেকচারেই বলেছি কী করে বার করতে হয়। কথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কী করে বুঝবি সেটা সব দেখা যাবে। X থেকে ClF3, CbRF5, IF7 এগুলোতে কটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে তুই এর সঙ্গে মেলাবি, আর ওখানে মেলাবি, দেখবি হুবহু মিলে গেছে। যদি না মেলে তাহলে আমি ভুলে গেছি, আমাকে কমেন্টে জানাবি আমি ভুলে গেছি কিনা। দেখ X3' আমরা অবশ্যই পড়েছি, টি আকৃতি বিশিষ্ট পড়েছিলাম, তুই আগের লেকচারে দেখে আসবি। টি সেপ্ট পড়েছি ClF3 এবং BrF3তে টি সেপ্ট। BrF5 আমরা পড়েছিলাম বর্গ পিরামিডীয়, আমি প্র্যাকটিক্যালি পর্যন্ত দেখিয়েছিলাম, পেটিকে কেটে দেখিয়েছিলাম পুরো। IF7 পঞ্চকোণীয় দ্বিপিরামিড, এটাও আমি দেখিয়েছিলাম। 5টা কোণ করছে কিন্তু দুটো পিরামিডের ন্যায় আচরণ করছে, মানে দুটো পিরামিড দিলে যেন দুটো পিরামিডের মতো দেখতে লাগছে, তাই পঞ্চকোণীয় দ্বিপিরামিড। খুব দারুণ এক্সপ্লেনেশন দিয়েছিলাম ওই ভিডিওর, প্র্যাকটিক্যালি দেখে আসিস। এখন প্রশ্ন হবে স্যার এই ডিপিপিটা কোথায়? আমাদের ডিপিপি এই ফরম্যাটে আছে, মানে এই ফরম্যাটটা আছে, এর ভেতরে ডিপিপি আছে। আর আমরা এতেই আমাদের ইয়েটা বানাই, ফ্রন্ট পেজটা বানাই, মানে ডিপিটা বানাই। তো ডিপিপি কোথায়? এর ওপরই ডিপিপি হয়। ডিপিপি কোথায় তোদের মনে প্রশ্ন জাগতে পারে, ডিপিপি স্যার পাবো না। ডিপিপি পাবে, তার জন্য তোমায় কী করতে হবে? আনলক ডিপিপি পারচেস আওয়ার PYQ PCM ব্যাচ প্রাইস 299 টাকা প্রাইস ছিল, আমরা এখন সেটা 99-এ বেচে দিচ্ছি। 299 টাকা প্রাইস ছিল, আমরা সেটা 99-এ দিচ্ছি, অনলি 99। অফারটা থাকবে এই টিচার্স ডে উপলক্ষে, সেপ্টেম্বর মাসটা গোটাটা। তোরা তোদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারিস, নিজেরাও কিনে নিতে পারিস। তোর 299 টাকা থেকে কমে 99-এ তোরা সমস্ত PYQ ভিডিও পেয়ে যাবি, যা PYQ করানো আছে কেমিস্ট্রির জন্য। দেখতে পেয়েছিস PYQ, আমরা PCMটা দেবো না, PCM এর খরচ 599 টাকা, PCM দেবো না, শুধুমাত্র কেমিস্ট্রির দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আগেরগুলো শেষ প্রায়, আমি আর তাই রিস্ক নেবো না। আর লাইভ ক্লাস আমাদের ওগুলোতে হয় না, এটাতে তোরা লাইভ ক্লাস পাবি, প্লাস তোরা পাবি কেমিস্ট্রির PYQ পাবি 2015 বা 16 থেকে 2024 বা 23 অবধি পাবি। আচ্ছা, প্রাইস পাবি 299 টাকা প্রাইস ছিল, অবশ্যই সেটা কমে 99 হয়েছে, অনলি 99। তো বুঝতেই পারছিস নিশ্চয়ই কি হয়েছে, 200 টাকা অফ দিয়ে দিয়েছি। তা তোরা তাড়াতাড়ি আনলক করে নিতে পারিস। সেটা তোরা কী কী পাবি এখানে না, ব্যাচের ভিডিও পাবি, মানে কেমিস্ট্রি ক্লাস পাবি, কী কী পাবি বলে দিই। কেমিস্ট্রি ক্লাস পাবি 2015 থেকে 2023-24 PYQ পাবি, যেটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর কি পাবি? ডিপিপি পাবি, টেস্ট পাবি, PPT পাবি, ঠিক আছে। আর কিছু একটা ব্যাচে দেওয়া সম্ভব না এত কমে ছাড়ের ওপর দিয়ে। শুধুমাত্র অফারটা কত আছে? সেপ্টেম্বর মাসে আছে 99-এ। তোরা পারলে কিনে নিতে পারিস, সমস্ত কিছু প্রোভাইড করা হবে, বিশ্বাস করে থাকতে পারিস, ঠকবি না।
তো আজকের লেকচারটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। আসছি পরের লেকচার নিয়ে।